দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে মনোনিবেশ করেছে অন্তর্বর্তী সরকার। মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা পেলেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। কিছু উদ্বেগ থাকলেও 5 আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, বলছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন। সভা সমাবেশ ও আইন না মানায় ঢাকার সড়কে ফিরছে না শৃঙ্খলা, বলছে পুলিশ। সরকারি উদ্যোগের অভাবকেই বুঝছেন বিশেষজ্ঞরা। কন্টেইনার তেজস্ক্রিয় হলেও বেশিরভাগই উৎস থেকে ফেরাতে পারে না চট্টগ্রাম বন্দর। দ্রুত নীতিমালার তাগিদ পরমাণু বিজ্ঞানীদের। এবং ভোলাগঞ্জে পাথর লুটে জড়িতদের খুঁজে বের করতে নেই প্রশাসনিক উদ্যোগ। নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি পরিবেশ কর্মীদের। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে মনোনিবেশ করেছে অন্তর্বর্তী সরকার। সংস্কারকে দেয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। সকালে দেশটির কেবাংসান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় গণতন্ত্রকে শক্তিশালী করে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বাংলাদেশের অর্থনীতিতে বড় পরিবর্তনে মালয়েশিয়ার সহায়তা প্রয়োজনীয়তা উল্লেখ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। শিক্ষা, গবেষণা ও বাণিজ্যে শক্তিশালী সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়ন ও সামাজিক উন্নতির ক্ষেত্রে দুই দেশ মডেল হয়ে উঠতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী। The Honorable Tan Sri Datuk Rafia Salim broke in the hands of few people. Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. We need big changes in our economy. This includes supporting entrepreneurs, turning everybody into entrepreneurs, investing more in education and technology, and working closely with our international and our regional partners, such as our dear friend Malaysia. প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন শাহরিয়ার তারেক। তারেক, আমরা দেখছিলাম কেবাংসান বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টরেট সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। এরপরে তার আজকে সারাদিন আর কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। মুক্তি, শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ঝুড়িতে কিন্তু আরও একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি তিনি এখন থেকে ১.৫ ঘন্টা আগে তিনি তার গ্রহণ করেছেন। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে তাকে সোশ্যাল বিজনেসের উপর ডক্টর অফ ফিলোসফি সম্মানসূচক ডিগ্রিটি প্রদান করা হয়েছে। সেখানে একটি সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সাধারণত তিনি যেটি বলেছেন যে তরুণ জনগোষ্ঠীকে আসলে চাকরি না খুঁজে নিজেকে উদ্যোগী হওয়ার কথা বলছেন। তিনি বলছেন যে ব্যবসায়ী বিনিয়োগ করার মাধ্যমে এবং সামাজিক ব্যবসার ক্ষেত্রে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন, যার মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি হবে সে ব্যাপারগুলোতে তিনি গুরুত্ব দিচ্ছেন। এখানকার স্থানীয় যে শিক্ষার্থী আছে তাদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন। একই সঙ্গে বাংলাদেশের যে পরিস্থিতি আছে এখন, ব্যবসায়িক পরিবেশ, বিভিন্ন বিষয়গুলো তিনি সেখানে তুলে ধরেছেন। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে সামাজিক ব্যবসায় তিনি অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা ডিগ্রিটি প্রদান করা হয়েছে। আজকে সারাদিনের আমরা যতটুকু জানতে পেরেছি যে মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল 2:30টায় তার আরেকটি বৈঠক আছে। এখানকার বহুজাতিক যে শিল্প প্রতিষ্ঠান সানওয়ে, তার যে চেয়ারম্যান, তার সঙ্গে তিনি একটি বৈঠক করবেন। সেই বৈঠকে মূলত বিভিন্ন ব্যবসায়ী বিষয় নিয়ে তিনি কথা বলবেন।
আসলে এই যে বহুজাতিক যে প্রতিষ্ঠানটি সানওয়ে, এটি মালয়েশিয়াতে একটি ব্যাপক প্রভাবশালী একটি বেসরকারি প্রতিষ্ঠান। এখানে ব্যাপকভাবে তাদের বিনিয়োগ আছে। প্রধান উপদেষ্টা নিশ্চয়ই বাংলাদেশেও তাকে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করার জন্য তিনি হয়তো বা আহ্বান জানাবেন। এর বাইরে আর কি কর্মসূচি আছে এখনও আমরা নিশ্চিত হইনি, এই জানা গেছে। তবে আমরা এটি নিশ্চিত হয়েছি যে প্রধান উপদেষ্টার যে প্রতিনিধি দল, তারা আজকে যে মালয়েশিয়াতে যে 3 দিনের যে সরকারি সফর, তারা আজকে শেষ করে স্থানীয় সময় বিকেল 6টায় অর্থাৎ বাংলাদেশ টাইম 4টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। মোটা দাগে এই সফরকে নিয়ে প্রবাসী বাংলাদেশিদেরও ব্যাপক প্রত্যাশা ছিল এবং প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপক্ষীয় সম্পর্ক আছে সেটি আরও সুদৃঢ় এবং আরও দীর্ঘস্থায়ী করার জন্য, এবং মালয়েশিয়া কিন্তু বাংলাদেশের খুব পরীক্ষিত একটি বন্ধু রাষ্ট্র, সেটিও কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন। সব মিলিয়ে এই যে সফরটি হয়েছে এটি প্রবাসীদের জন্য বা বাংলাদেশের জন্য আরও সুসম্পর্ক তৈরি করবে বলে প্রত্যাশা হচ্ছে। মুক্তি, এই ছিল কুয়ালালামপুর থেকে। শাহরিয়ার তারেক যুক্ত ছিলেন মালয়েশিয়া থেকে। ক্ষমতার পালাবদলের পর কিছুটা উদ্বেগ থাকলেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। গণমাধ্যমের পরিস্থিতিও উন্নত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক সবশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগের সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্বিচারে আটকের মতো ঘটনার বিশ্বাসযোগ্য খবর পাওয়া গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে খর্ব করা হয় মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা। মিডিয়ার উপর আরোপ করা হয় সেন্সরশিপ। যদিও অভিযুক্ত ক্ষমতাসীন দলের কর্মী কিংবা নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে হাতে গোনা কিছু পদক্ষেপ গ্রহণ করে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা পালিয়ে যাবার পর সাবেক সরকারের সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করে অন্তর্বর্তী সরকার। প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই আন্দোলনে ছাত্রলীগের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য খবর বাংলাদেশের মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমে নথিভুক্ত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার কাজে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সহায়তা নিয়েছে বলেও উল্লেখ করা হয়। কবি হেলাল হাফিজের ভাষায় আমরা রাজুকের প্লট দুর্নীতির পৃথক 3 মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রেদওয়ান মুজিব সিদ্দিক সহ 22 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। এ নিয়ে আরও জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হয়েছেন রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন এই মামলায় শেখ রেহানার পরিবার ছাড়া আর কে কে আসামি রয়েছেন এবং আজকে কতজন সাক্ষী সাক্ষ্য দেবেন? মুক্তি, আজকে মূলত রাজুকের প্লট দুর্নীতির পৃথক 3টি মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক ছাড়া গণপূর্ত অধিদপ্তর পাশাপাশি রাজুকের একাধিক কর্মকর্তার নামে কিন্তু এই যে মামলার যে সাক্ষ্য গ্রহণ সেটি শুরু হবে। মূলত আজকে 11টার পর এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এর আগে আমরা দেখেছি যে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে যে মামলার সাক্ষ্য গ্রহণ সেটি আসলে প্রথম দিনে শেষ হয়েছে। আজকে মূলত এই মামলায় যারা বাদী রয়েছেন, দুদকের যে কর্মকর্তা, তারাই মূলত আজকে এই মামলায় সাক্ষ্য দিতে আসবেন এবং সাক্ষ্যতে মূলত এর আগে আমরা দেখেছি যে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে শেখ রেহানা সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে বা বাংলাদেশের রাজনীতিতে যুক্ত না থাকলেও তিনি আওয়ামী লীগের রাজনীতিতে এবং সরকারের দলীয় যে বিভিন্ন কর্মকাণ্ডে তার একটা অদৃশ্য প্রভাব ছিল এবং নানা দুর্নীতির সঙ্গে তারা জড়িত রয়েছেন। এই নিয়ে একটি অনুসন্ধান করেছে দুদক। মূলত সে অনুসন্ধানের ফলে হয়েছে এই 3টি মামলা, অর্থাৎ 6টি মামলা করা হয়েছে। শেখ পরিবারের একাধিক অর্থাৎ 7 সদস্যের নামে মূলত 6টি মামলা করা হয়েছে। শেখ হাসিনার পরিবারের নামে 3টি এবং শেখ রেহানার পরিবারের নামে 3টি মামলা রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে এই যে গণপূর্ত অধিদপ্তরের যারা সচিব রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, তাদের নামও এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই মামলায় যারা সাক্ষ্য দিচ্ছেন তারা মূলত একটি কথা বলছেন যে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে, একজন প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে মূলত এই রাজুকের প্লটগুলো বরাদ্দ নেওয়া হয়েছিল। অর্থাৎ একজন ব্যক্তির নামে রাজুকের কোনো প্লট বরাদ্দ থাকলে অন্য আরেকটি প্লট বরাদ্দ তারা নিতে পারবে না, এরকম একটি আইন রয়েছে রাজুকের।
মূলত সেই আইনটি তারা অমান্য করেছেন। আইন অমান্য করে কোনো প্রকার আবেদন না করে রেজিস্ট্রার খাতায় তাদের নাম নেই এবং এই শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেই মূলত তাদেরকে এই প্লটগুলো দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেছেন মামলার বাদী যারা রয়েছেন এবং মামলার এজাহারে। মূলত আজকে কিছুক্ষণ পরে 11টার পর এই 3 মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে শেখ রেহানা ও তার পরিবারের বিরুদ্ধে। পরবর্তীতে আমরা আসলে জানতে পারবো যে আরও কোন কোন বিষয়গুলো উঠে আসে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। সহকর্মী রাব্বি হোসেন যুক্ত ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে। সর্বোচ্চ পরিবর্তনের কথা হলেও নগরীর প্রধান সড়কের অবস্থা যেন ঠিক আগের মতোই। মামলা দিয়ে নিয়ম করেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এসব সড়কে যানজট ও শৃঙ্খলা। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সরকারের অনিচ্ছা ও উদ্যোগের অভাবে এই সড়কের চিত্র স্বাভাবিক হয়নি। আর পুলিশ বলছে, বছর জুড়ে সড়ক আটকে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশের প্রভাব আর মানুষের আইন না মানার প্রবণতার কারণেই অবস্থার উন্নতি হয়নি। সানি মৃধার প্রতিবেদন। হোক মোড় কিংবা মাঝপথ, চাইলেই থেমে যাচ্ছে বাস ইচ্ছে মতন। যাত্রী ওঠানো হচ্ছে ফুটবোর্ডে ঝুলে থাকা পর্যন্ত। এতে কার কি হচ্ছে সেটাতে ভ্রুক্ষেপ নেই, যেন এসব অনিয়মই নিয়ম। শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে রংচটাই সব স্বেচ্ছাচারী বাহনগুলো। গণ অভ্যুত্থান, রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সরকার, কিছুতেই কিছু হয় না সড়কে বিশৃঙ্খলা তৈরির এসব বাস মালিক, শ্রমিক কিংবা ড্রাইভারদের। আমি এখন রাজধানীর পল্টন মোড়ে আছি। এই মোড় থেকে সোজা প্রেস ক্লাব সচিবালয় দিয়ে বের হয়ে যায় এবং এই পাশটাতেই কিন্তু রয়েছে গুলিস্তান। রাজধানীর ব্যস্ততম এই সড়কে কিন্তু আমি প্রায় আধা ঘন্টা উপরে এখানে অবস্থান করছি এবং আমরা লক্ষ্য করতে পেরেছি যে এইখানে এই মোড়টিতে কিন্তু লোকাল যে বাসগুলো রয়েছে তারা এখানে থেমে যাত্রী ওঠা নামা করছে। এর ফলে স্বাভাবিক যে যানজট তৈরি হয় এর থেকে কিন্তু যানজটের মাত্রাটা বেড়ে যাচ্ছে। সেই সাথে কিন্তু যদি বলি, পুলিশ এখানে উপস্থিত রয়েছে, ট্রাফিক পুলিশও তাদের তৎপরতা আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে তাদের যে উপস্থিতি সেটি খুব একটি মানছেন না এখানকার লোকাল বাসের যে বাস চালকরা রয়েছেন তারা। সমস্যা শুধু ফিটনেস হলে না হয় মানিয়ে নিত শহরবাসী, কিন্তু একদিকে কালো ধোঁয়া, আরেকদিকে কান ফাটানো হাইড্রোলিক হর্ন। অন্তত সড়কের চিত্র গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবী জনতার অভিজ্ঞতায় যে একটুও পরিবর্তন হয়নি সেটা স্বীকার করবেন যে কেউ। কিন্তু এভাবে কেন চলছে? ট্রাফিক থাকলে তো এরকম দাঁড়ায় না কেউ, এখন তো ট্রাফিক নাই, এই জন্য যে এই যে যাত্রীরা নামাই যাচ্ছে। যানজটের কারণে রাস্তার মাঝখান থেকে আমরা লোক নিই। আমাদের দেশে যারা বাস চালক আছে তাদের জ্ঞানের অভাব। রাইট বলে 15,000 20,000 টাকা খরচ বাবা। অটোরিকশার চাহিদা প্রচণ্ড, এটার জন্য বক্তব্য কি, আর বাস স্ট্যান্ডে না থেমে রাস্তার মাঝখানেই বাস থামাচ্ছে। জ্যাম অনেক বাড়ছে আগের চেয়ে। এটা ঠিক গণ অভ্যুত্থানের পর কিছুদিন এলোমেলো নগরীর যান চলাচল নিয়মের মধ্যে আনতে বাধ্য করেছিল সাধারণ শিক্ষার্থীরা। ফলে নগরবাসীর মাঝেও এসেছিল কিছুটা স্বস্তি। তারই সূত্র ধরে সড়ক ব্যবস্থাপনায় একটা আমূল পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয় সেটি কত দূর? আমাদের যে ট্রেডিশনাল যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার কোনো উদ্যোগ তেমন কোনো চোখে পড়ে নাই, বরঞ্চ মনে হচ্ছে যে আমাদের অটো রিক্সা যেভাবে পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়লো এবং সেটাও সরকার কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারলো না। এই যে নগরের যাপিত জীবনের সমস্যা, সেটা নিয়ে কি কোনো কমিশন হয়েছে? অগ্রাধিকারে না থাকলে তো আপনি উত্তরণের কোনো পথ থাকবে না। বড় দাগে সড়ক ব্যবস্থাপনার দায়িত্ব পড়ে সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও পুলিশের। সড়কের হয়ে কাজ করা এসব সংস্থার কর্তাদের কাছে প্রশ্ন ছিল, কেন শৃঙ্খলা ফেরাতে পারছেন না সড়কে? আমাদের পর্যাপ্ত ডাম্পিং গ্রাউন্ড নাই, যেগুলোকে আমরা গাড়িগুলো ধরে আমরা ওখানে ডাম্প করতে পারবো। ফলে এই গাড়িগুলো কিন্তু তখন একটা সমস্যার কারণ। আরেকটা হচ্ছে আমাদের স্ক্র্যাপ নীতিমালা এখনও হয়নি। ফলে আমি যদি কোনো গাড়িকে ডিসম্যান্টেল করি, সেই ডিসমেন্টেল করতে নিয়ম নীতি লাগবে, সেই নিয়ম নীতি এখনও আমরা তৈরি করতে পারিনি। কারণে সময়ে বসে গিয়ে রাস্তা অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটানো হয়েছে। এটার কিন্তু বড় একটা প্রভাব সমগ্র ঢাকা মহানগরীতে পড়েছে। করে বাস ড্রাইভার এবং হেল্পার যারা রয়েছে তারা যদি সচেতন হন যে আমার যদি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করি, তাহলে কিন্তু এটার বেনিফিশিয়ারি কিন্তু তারাই হবে। 2022 সালে বিশ্ব ব্যাংকের তথ্যে দেখা যায় রাজধানীতে সময়ের সাথে সাথে কমেছে গাড়ির গড় গতি, আর দৈনিক নষ্ট হচ্ছে 82 লাখ কর্মঘণ্টারও বেশি। এর প্রভাবে আর্থিক ক্ষতি তো আছেই। গত এক বছরে বিভিন্ন খাতের সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিল। নগরীর পুরনো যে ব্যাধি যানজটের চিত্র সেটা রয়ে গেছে আগের মতোই।
তবে কবে নাগাদ এই দুর্ভোগ থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে কিংবা আদৌ পাবে কিনা সেই প্রশ্নই এখন নগরবাসীর মনে। সানিম মৃধা, এখন, ঢাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট সহ নানা সমস্যার কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সরকারি খামার দখল করে আবাসিক হল ঘোষণা করা কোনো নিয়মতান্ত্রিক উপায় নয়। তবে একসঙ্গে অনেক শিক্ষার্থী কোনো পন্থা বেছে নিলে প্রশাসনের কিছু করার থাকে না বলেও জানান তারা। জায়গা দখলের ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান মৎস্য বীজ উৎপাদন খামার কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবি, মৎস্য বীজ উৎপাদন কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গলার কাঁটায় পরিণত হয়েছে। প্রশাসনকে বারবার জানানো হলেও ব্যবস্থা না নেয়ায় তালা দিতে বাধ্য হয়েছেন তারা। তরিকুল ইসলামের প্রতিবেদন। খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়তন ১০৫ একর, যেখানে ৭,০০০-এর বেশি শিক্ষার্থীর জন্য হল রয়েছে মাত্র ৫টি। সেখানে আবাসন সুবিধা পান মাত্র ৩০% শিক্ষার্থী। এই সংকট নিরসন সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের দাবি দীর্ঘদিন ধরেই চলছে। একাধিকবার জানানো হয়েছে কর্তৃপক্ষকেও। বিশ্ববিদ্যালয়ের সীমানার ভিতরে 10.35 একরের মৎস্য বীজ উৎপাদন খামার অবস্থিত, যা আবাসন সংকট নিরসন, গবেষণার সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে সবথেকে বড় বাধা বলছেন শিক্ষার্থীরা। এছাড়া 3 দিক থেকে ঘেরা এই জমি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাও বিঘ্ন হচ্ছে দাবি শিক্ষার্থীদের। আমাদের হলের সংকট, গবেষণা সংকট, তার থেকে বড় কথা এই যে দেখেন, এটা অনিরাপদ অবস্থায় থাকে। আমাদের এই প্রাচীর টপকে আমাদের ওইখানে বিভিন্ন কার্যক্রম ঘটায় দুর্বৃত্তরা। তো আমাদের নিরাপত্তাহীনতার কারণে আমরা এটা চেয়েছিলাম। শিক্ষা মন্ত্রণালয় এবং মৎস্য মন্ত্রণালয় দুইটা মন্ত্রণালয় বসে বৈঠক করা হয়। পরবর্তীতে তারা দিতে অস্বীকৃতি জানায়। খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জমির পরিমাণ খুবই কম। তো যার প্রেক্ষিতে আমরা একটা দাবি দিছিলাম যে যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান, আমরাও একটা সরকারি প্রতিষ্ঠান, তো যাতে করে এই জমিটা যদি আমাদের দেওয়া হয় তাহলে আমাদের ভূমির অভাবটা কিছুটা হলেও কমবে। সংকটের বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক বলছেন, জায়গা দখল করে হল ঘোষণা করা কোনো নিয়মতান্ত্রিক উপায় নয়। তবে একসঙ্গে অনেক শিক্ষার্থী কোনো পন্থা বেছে নিলে প্রশাসনের কিছু করার থাকে না। খুলনা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট অত্যন্ত প্রকট। ছাত্রদের দাবি একেবারেই যৌক্তিক, কারণ মাত্র 34% শিক্ষার্থী আমাদের আবাসন ব্যবস্থার মধ্যে থাকে। নিয়মতান্ত্রিক উপায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত নভেম্বর মাস থেকে এটি নিয়ে কাজ করছে মন্ত্রণালয় পর্যায়ে, কিন্তু ফলাফল আসে নাই। আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা জানেন, যে এই প্রেক্ষাপটে এরকমের একটা 2000 ছাত্রের যখন মিছিল বের হয়, সেখানে কিছু করার থাকে না। মৎস্যবীজ উৎপাদন খামারের জায়গা দখল করে বেশ কিছু ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে খামার কর্তৃপক্ষ বলছে, দখলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছু ছাত্রছাত্রী ওপরে গিয়ে আমাদের ব্যানারটাকে ছিঁড়ে ফেলছে এবং আমাদের যে ওপরে যে আবাসিক ভবনগুলো আছে ওইগুলোকে ওখানে কিছু ছাত্রছাত্রী গিয়ে অবস্থান করছে এবং দখল করছে। কিছু ছাত্রছাত্রী দেখলাম আপনার ছিপ নিয়ে আসে আমাদের পুকুরে আপনার মাছ ধরছে, যেটা সম্পূর্ণ সরকারি একটা সম্পদ। এটা ক্ষতি সাধন হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের সাথে আমি কথা বলেছি এবং টোটাল ঘটনাটা লিখিত আকারে এটা আমরা আমাদের মহাপরিচালক বরাবর প্রেরণ করেছি এবং সেইটার কপি হিসাবে এখানে আমরা যে সেনা ক্যাম্প এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার সবাইকে আমরা অবহিত করেছি। এখন হলো পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। খুলনা সাতক্ষীরা মহাসড়কের গল্লামারি এলাকায় 1959 সালে গড়ে ওঠে মৎস্য বীজ উৎপাদন খামার। এখানে মৎস্য গবেষণার 10টি পুকুর, হ্যাচারি, প্রশিক্ষণ ভবন ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এবং অফিসার আবাসিক ভবন রয়েছে। তরিকুল ইসলাম, এখন, খুলনা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন এলাকায় রেল ক্রসিং অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে উল্লাপাড়া রেল স্টেশন এলাকা থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, শিক্ষার্থীরা কি কি দাবি জানাচ্ছেন জানাবেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আজ রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। তারা সিরাজগঞ্জের যে উল্লাপাড়া স্টেশন রয়েছে, স্টেশনের পাশে যে রেল ক্রসিং রয়েছে, রেল ক্রসিং এ
তারা অবরোধ করে রেলপথ ব্লকের কর্মসূচি পালন করছে। আপনি যদি একটু দেখাই যে সকাল 9টা থেকে শিক্ষার্থীরা কিন্তু এই রেলপথের যে রেল ক্রসিংটি রয়েছে এখানে অবস্থান নেয় এবং অবস্থান নেওয়ার পর কিন্তু তারা এই রেলপথ অবরোধ করে দেয় এবং এই রেলপথ অবরোধের কারণে বেশ কয়েকটি ট্রেন কিন্তু এই পথে যেগুলো চলাচল করে সেগুলো কিন্তু আটকা পড়েছে। আমি স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে রাজশাহী থেকে ছেড়ে আসা যে সিল সিটি এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি উল্লাপাড়ার যে লাহিড়ী মোহনপুর স্টেশন রয়েছে সেই স্টেশনে আটকা পড়েছে এবং ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি জামতল স্টেশনে আটকা পড়ে আছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে উত্তরাঞ্চলের সাথে ঢাকা রেল যোগাযোগের এটি কিন্তু একমাত্র রেলপথ, যেখানে এই রেলপথ দিয়ে প্রতিদিন কিন্তু প্রায় 16 জোড়া ট্রেন এই পথ দিয়ে চলাচল করে, যে কারণে এই যে তারা রেলপথ অবরোধ করে রেখেছেন এতে করে ঢাকার সাথে যে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ হয়ে আছে। আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে দীর্ঘ 9 বছরে কিন্তু তাদের এই যে স্থায়ী ক্যাম্পাস সেটি নির্মাণ করা হয়নি কিন্তু অনুমোদন পায়নি। তারা যেটি বলছে যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের যে ডিপিপি সেটি একনেকে দেওয়া হয়েছে অনুমোদনের জন্য, তবে এখন পর্যন্ত যেহেতু একনেকে এই ডিপিপি পাস হয়নি যে কারণে তারা কিন্তু গত মাসের 26 তারিখ থেকে আন্দোলন শুরু করেছে। আমরা দেখেছি যে তারা বেশ কিছু কর্মসূচি পালন করছে, তার মধ্যে ঢাকা নগরবাড়ি মহাসড়ক বেশ কয়েকবার অবরোধ করে তারা প্রতীকী ক্লাস করেছে। এর আগে তারা ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কও কিন্তু অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, তবে এই আলটিমেটামে আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে তারা কিন্তু আজকে এই রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন। তারা যেটি বলছে যে যেহেতু দীর্ঘ 9 বছরে তাদের এই কর্মসূচি 9 বছরে তাদের এই ক্যাম্পাস নির্মাণের যে প্রকল্প সেটি অনুমোদন হয়নি, যে কারণে আসলে তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন। আজকে যদি তাদের এই কর্মসূচিতে সাড়া না পায় সেই ক্ষেত্রে তারা কর্মসূচি অব্যাহত রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রেলপথ অবরোধ কর্মসূচির সবশেষ। উজানের ঢলে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে বাড়ছে পানি, ফলে প্লাবিত হয়েছে জেলার 5 ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী সদর উপজেলার নারায়ণপুর, আলাতুলি, উজিরপুর, পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের 11,000 পরিবার, তলিয়ে গেছে প্রায় 500 হেক্টর ফসলি জমি। এছাড়া বন্যার পানি ঢুকে পড়েছে 6টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে, এতে ব্যাহত হচ্ছে পাঠদান। পদ্মাপাড়ের বাসিন্দারা জানান নদীর পানি বাড়ায় ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে ফসলি জমি ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। 2-1 দিনের মধ্যে পানি কমতে শুরু করবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সাম্প্রতিক উজান থেকে নেমে আসা পানি এবং মৌসুমী বৃষ্টিপাতের ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা এবং এর অববাহিকা অঞ্চলে বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে গেছে। পানি অলমোস্ট স্টেবলের দিকে, আশা করছি আগামী 2-1 দিন স্টেবল থাকবে এবং তারপরে পানি কমতে থাকবে। এই পর্যায়ে যদি এটা থেকে থাকে তাহলে নতুন এলাকায় নতুন করে বন্যার আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম এবং আস্তে আস্তে পানি কমবে, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি আর একটু ভালোর দিকে যাবে। রাজশাহীতে বেড়েছে পদ্মা নদীর পানি, ইতিমধ্যেই প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। নিরাপত্তার স্বার্থে শহর রক্ষা টি বাঁধ ও আই বাঁধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে আরও জানাতে টি বাঁধ এলাকা থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। মারুফ, পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে কিনা জানাবেন, এবং নদী তীরবর্তী যে অঞ্চল এলাকাগুলো রয়েছে সেখানে বন্যার সংখ্যা কতটুকু? মুক্তি, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি রাজশাহীর যে শহর রক্ষার বাঁধ টি বাঁধ, সেই বাঁধেই আমি দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে পিছনের যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত পানি প্রবাহ সেটি কিন্তু দেখা যাচ্ছে। প্রতিদিনই এখানে পানির যে সীমা সেটি কিন্তু অতিক্রম করে যাচ্ছে। এখানে শহরের যে পানির সীমা অর্থাৎ বিপদ সীমা যেটি নির্ধারণ আছে সেটি হচ্ছে 18.05 মিটার। এখন পর্যন্ত পানি প্রবাহ আজকের সকালের যে গজ রিডার এনামুল হকের তথ্য মতে এখানে পাওয়া গিয়েছে 17.48 মিটার, অর্থাৎ গড়ে প্রতিদিন এখানে পানি প্রবাহ বৃদ্ধি পাচ্ছে 3 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত। এখন পর্যন্ত এখানে তীরবর্তী নিম্ন যে অঞ্চলগুলো আছে সেগুলো প্লাবিত হয়ে গেছে এবং এই নিম্ন অঞ্চলে অনেক লোকের
জীবিকা নির্বাহের জন্য ছোট ছোট দোকান ছিল। মূলত এই টি বাঁধ পর্যটন কেন্দ্র হিসেবেই কিন্তু রাজশাহীতে পরিচিত। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে কিন্তু ছুটে আসে এই পদ্মা নদীর যে সৌন্দর্য সেটি কিন্তু উপভোগ করার জন্য। আর গতকাল এই পদ্মার যে টি বাঁধ সহ আই বাঁধ আশেপাশের যে জায়গাগুলো সেগুলো কিন্তু রাজশাহী পানি উন্নয়ন বোর্ড নির্দিষ্টকালের জন্য কিন্তু সেখানে জনসাধারণের অর্থাৎ দর্শনার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে, যাতে এখানে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় এবং বাঁধের সহরক্ষার যে বাঁধটি রয়েছে সেই বাঁধের যাতে যে বেষ্টনী সেটি যাতে সুরক্ষিত থাকে, মূলত এই জন্যই তাদের এই ব্যবস্থা গ্রহণ করেছে। এখানে যারা পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও বলছেন যে পানির যে প্রবাহ এখন বৃদ্ধি পাচ্ছে, এটি যদি বৃদ্ধি পায় তবে বড় ধরনের বন্যা হওয়ারও সম্ভাবনা থেকে গেছে। এখন পর্যন্ত তারা এটি বলেছেন। মাঝে মাঝে এখানে কিন্তু থেমে থেমে বৃষ্টিও হচ্ছে, বৃষ্টির পানি এবং এখন যে পানি প্রবাহ এটি যদি বৃদ্ধি পায় তাহলে হয়তোবা শহরের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো আরও দ্রুত সময়ের মধ্যে প্লাবিত হতে পারে। তবে এখন পর্যন্ত এখানে যে বিপদ সীমা সেটি কিন্তু পানি অতিক্রম করেনি। এখন পর্যন্ত বিপদ সীমার নিচেই কিন্তু পানি প্রবাহ আছে। তবে জনগণকে এখানে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে পানি বোর্ডের পক্ষ থেকে, নিরাপত্তাও এখানে জোরদার করা হয়েছে, বিজিবি টহল দিচ্ছে। মুক্তি, রাজশাহীর টি বাঁধ থেকে এই ছিল সর্বশেষ তথ্য। গত 11 বছরে চট্টগ্রাম বন্দরে মোট 46টি কন্টেইনারে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি মিলেছে। আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী কোনো কন্টেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত হলে উৎস বা রপ্তানিকারক দেশে তা ফেরত পাঠানোর নিয়ম। কিন্তু নানা জটিলতায় হাতে গোনা 2-1টি ছাড়া অধিকাংশ কন্টেইনারই ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পদার্থ সংরক্ষণ করতে হচ্ছে সাভারে কেন্দ্রীয় তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষণাগারে, যা অনেক জটিল ও ব্যয়বহুল এবং আণবিক শক্তি কমিশনের জন্য বোঝা স্বরূপ। বাংলাদেশ যেন তেজস্ক্রিয় বর্জ্যের ভাগাড়ে পরিণত না হয়, এজন্য জোরালো পদক্ষেপের আহ্বান পরমাণু বিজ্ঞানীদের। হাজিরা শরীর প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সহায়তায় চট্টগ্রাম বন্দরে প্রথম তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্র স্থাপন হয় 2011 সালে। এরপর গত 11 বছরে আমদানি ও রফতানি মিলে 46টি কন্টেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত হয়েছে। এর মধ্যে বেশ কিছুতে ছিল উচ্চমাত্রার শক্তিশালী আইসোটোপ, যা পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দেশে প্রথম তেজস্ক্রিয় পদার্থ ধরা পড়ে 2014 সালে। ভারতের রফতানির জন্য পাঠানো স্টেনলেস স্টিলের স্ক্র্যাপ কলম্বো বন্দরে পাঠানোর পর তেজস্ক্রিয়তা শনাক্ত হলে সেখান থেকেই কন্টেনারটি ফেরত পাঠানো হয় চট্টগ্রাম বন্দরে। 2023 সালে প্রতি ঘন্টায় 2,80,000 মাইক্রোসিয়েভার্টস মাত্রার আরও একটি শক্তিশালী তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত করে চট্টগ্রাম কাস্টমস হাউজের রেডিয়েশন ডিটেকশন স্ক্যানার। গত 1 বছরে এমন কয়েকটি কন্টেইনারে ধরা পড়েছে তেজস্ক্রিয়তা। সবশেষ গত 6 আগস্ট ব্রাজিল থেকে আসা একটি ধাতব স্ক্র্যাপের কন্টেইনারে শনাক্ত হয় তেজস্ক্রিয় পদার্থ। আন্তর্জাতিক আইনে আমদানি হওয়া পণ্যে তেজস্ক্রিয়তা মিললে উৎস দেশে ফেরত পাঠানোর নিয়ম। চট্টগ্রাম কাস্টমস হাউজের তথ্য মতে 2-1টি ছাড়া নানা জটিলতায় বাকি তেজস্ক্রিয় দূষণযুক্ত পণ্য ফেরত পাঠানো যায়নি। ফলে এসব তেজস্ক্রিয় পদার্থ নিষ্পত্তির জন্য আমদানিকারককে বহন করতে হচ্ছে বিপুল অঙ্কের অর্থ। আর ধ্বংস সম্ভব না হওয়ায় নিরাপদে সংরক্ষণে পরমাণু শক্তি কমিশনকেও পোহাতে হচ্ছে নানা ঝক্কি ঝামেলা। অ্যাটমিক এনার্জি কমিশন যে আইএনএসটি এটাকে ডিসপোজের জন্য ওখানে নিয়ে যায় এবং ওখানে শিল্ডিং করে দীর্ঘ বছর 200, 300, 400 বছরের জন্য ওটা ওখানে যে শিল্ডিং করে ডিসপোজের উদ্দেশ্যে যে রাখতে হয়, এটা ওনাদের জন্য একটা বার্ডেন হয়ে যায়। আর আমাদের দেশের যে ইম্পোর্টাররা ইম্পোর্ট করে তাদেরও এখানে ডিসপোজ চার্জ দিতে হয়, এটাও একটু তাদের কস্ট বেড়ে যায়। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই তেজস্ক্রিয় পদার্থ সংরক্ষণ করাটাও জটিল প্রক্রিয়া। পরমাণু বিজ্ঞানীরা বলছেন, আমদানি নীতিতে খাদ্যপণ্যের তেজস্ক্রিয়তা শনাক্ত হলে উৎস দেশে ফেরত পাঠানোর নিয়ম থাকলেও শিল্পপণ্যের তেজস্ক্রিয়তার বিষয়ে সুনির্দিষ্ট নীতি নেই। ফলে এই সুযোগে রফতানিকারক বা সংশ্লিষ্ট দেশ অনেক সময় পার পেয়ে যায়। সেটা যে কোনো পণ্য যে দেশ থেকে
এটা সোলজারকে এটা ফেরত যাবে। কেন পাঠানো এর আগে হয় নাই সেটা হয়তো এটাই ওনারা ক্লিয়ারলি কোনো মানে আইন ওনাদের হাতে বা নীতিমালা ওনাদের হাতে নাই, কিন্তু ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী যে দেশ থেকে আসছে ওই দেশে ফেরত যাওয়ার কথা। রেগুলেটরি অথরিটি সবসময় নিয়ম হচ্ছে ওনাদের অ্যাক্ট অনুযায়ী যে কোনো রেডিওঅ্যাক্টিভ প্রোডাক্ট আসলে এটা রিএক্সপোর্ট করতে হয়, এবং ওনারা প্রথম পত্রটা যেটা দেন ওইটাই বলেন যে এটা রিএক্সপোর্ট করার জন্য, কিন্তু ওই যে বললাম অনেক জটিলতার কারণে সেটা আর সম্ভবপর হয়ে ওঠে না। তো এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি মনে করি এটা আসলে আমাদের কাস্টমসের তরফ থেকে না, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন এবং রেগুলেটরি অথরিটির মাধ্যমে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মাধ্যমে এটা হয়তো ওনারা ওখানে বলতে পারেন। এটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি চাইলে এটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে পারেন। তেজস্ক্রিয় দূষণ থেকে বন্ধ্যাত্ব, বিকলাঙ্গ সন্তান জন্ম, মানসিক বৈকল্য, ক্যান্সার সহ হতে পারে নানা রোগ। সবশেষ ব্রাজিল থেকে আসা ধাতব পণ্যে তেজস্ক্রিয়তা পাওয়ার বিষয়ে যোগাযোগ করা হলে পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা জানান, পুরো বিষয়ে বিস্তারিত জানার পর আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনা দেশব্যাপী আলোড়ন তুললেও জড়িতদের খুঁজে বের করতে নেই প্রশাসনিক উদ্যোগ। বিষয়টি নিয়ে এখনও ভাবনাতেই আটকে রয়েছে প্রশাসন। তাদের দায়সারা বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি তুলেছেন পরিবেশ কর্মীরা। এদিকে রাজনৈতিক দলের নেতাদের দাবি, পাথর তোলার কর্মযজ্ঞে তাদের কোনো সম্পৃক্ততা নেই। গোলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। গত কয়েকদিনে সিলেটের সাদা পাথর এলাকায় লুট হয়েছে শত কোটি টাকার খনিজ সম্পদ। তবে এবারই প্রথম নয়, এর আগেও জাফলং, বিছানাকান্দি, লুভাছড়া সহ বিভিন্ন পাথর কোয়ারি ও পর্যটন এলাকায় ঘটেছে লুটের ঘটনা। আর সবসময় এসব ঘটনায় অভিযোগ ওঠে রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ের ঘটনায় চাঁদাবাজি, দখলবাজি ও দলের নীতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি শাহাবুদ্দিন এবং ২০২৪ সালের ১৪ অক্টোবর সরকারি সম্পদ, পাথর ও বালু লুটের অভিযোগের প্রেক্ষিতে সিলেট জেলার সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানকে সকল পদ থেকে সাময়িকভাবে স্থগিত করে বিএনপি। পাথর লুটের পেছনে রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি প্রভাবশালী কিছু মহলের সংশ্লিষ্টতার ইঙ্গিত মিললেও স্থানীয় রাজনীতিবিদরা বলছেন এতে দলীয় কোনো সম্পৃক্ততা নেই। আমাদের কোনো লোকজন এটার সাথে সংশ্লিষ্ট হওয়ার প্রশ্নই উঠে না। যদি কেউ নাম ভাঙিয়ে এরকম করে থাকে, আমরা বলবো যে এদেরকে প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয়। আমরা তাদের পক্ষে কোনোই অবস্থান নিব না, বরঞ্চ তাদেরকে যারাই নাম বলছে তাদেরকে অ্যারেস্ট করার ব্যাপারে আমরা প্রশাসনকে সহায়তা করব। পাথর লুণ্ঠনের সাথে অথবা ভাগ বাটোয়ারার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন, আমাদের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে, আমাদের দেশ বাঁচানোর স্বার্থে, আমাদের পর্যটন শিল্পকে রক্ষার স্বার্থে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এখন সময়ের দাবি। সে যে দলেরই হোক, যত প্রভাবশালী হোক। এত বড় ঘটনার পরেও প্রশাসনিক কোনো তদন্ত কমিটি গঠন না হওয়ায় হতাশ পরিবেশ কর্মীরা। তাদের দাবি, নিরপেক্ষ কমিটি গঠন করে দ্রুত আইনের আওতায় আনতে হবে অপরাধীদের। এখানে তো শত সহস্র কোটি টাকার পাথর লুণ্ঠন হয়েছে। সেই পাথর লুণ্ঠনের টাকা বিভিন্ন পর্যায়ে পৌঁছে গেছে এবং স্থানীয় প্রশাসন সেই টাকার বাটোয়ারা পেয়েছে। না হলে তারা কেন তাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা কেন পালন করেনি? একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করে এখানে কার যোগসারজ আছে, কার দ্বারা এই সদাপত্তর ধ্বংস হচ্ছে, কার দ্বারা এই সুন্দর পর্যটকদের স্থানকে নষ্ট করা হচ্ছে, সব বেরিয়ে আসবে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ব্যর্থ এমন অভিযোগের তীর যে প্রশাসনের দিকে, সেই জেলা প্রশাসন বলছে সাম্প্রতিক সময়ের ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধে নতুন করে ভাবছেন তারা। বর্তমানে যে অবস্থাটা উদ্ভূত হয়েছে সেটা নিয়ে পর্যালোচনা করে আমাদের নতুন করে কিছু করার আছে কিনা এটা আমরা নির্ধারণ করব। সেজন্য আগামীকালকে একটা সভা আহ্বান করা হয়েছে। সেখান থেকে আমরা আশা করি যে আমরা নতুনভাবে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করবো এবং সেগুলো বাস্তবায়ন করলে এটা পুরোপুরি বন্ধ করা সম্ভব বলে আশা করা যায়। মাঠ প্রশাসনের যখন এমন অবস্থা, তখন পর্যটন স্থান ধ্বংস হওয়ায় ক্ষোভ আর হতাশার কথা জানালেন পর্যটকরা।
সুন্দর ছিল, কিন্তু এখন এসে ওই সাদাটা নাই, এখন সাদা পাথর আস্তে আস্তে নাম হয়ে যাবে কালো পাথর। তাছাড়া আর আমাদের উপর নাই। আসলে আমরাই চোর, আমাদের সামনে থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। অনেক ফাতর ছিল, এখন কিছু নাই, দেখেন না সব লুটপাট করে নিয়ে যাচ্ছে, দেশের সম্পদ ওরা নিয়ে যাচ্ছে। প্রশাসনে যদি এটার উপরে গুরুত্বপূর্ণ সহকারে দেখে তাহলে এই সাদা পাথর ঐতিহ্যটা বালা থাকবা না, নষ্ট হয়ে যাব। পাথর লুটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এখনও কেন নীরব প্রশাসন, সে প্রশ্নের উত্তর জানতে চান পর্যটকরা। গুলজার আহমেদ, এখন সিলেট। সামরিক সরঞ্জাম আর সেনা সহায়তা নেয়ার পর এবার উত্তর কোরিয়া থেকে শ্রমিক এনে দেশের উন্নয়ন প্রকল্পে কাজে লাগাচ্ছে রাশিয়া। উত্তর কোরীয় গোয়েন্দা সংস্থার বরাতে বিবিসি জানিয়েছে, কর্মক্ষম জনশক্তি ফুরিয়ে আসায় মস্কোকে জনবল সহায়তা দিচ্ছে পিয়ংইয়ং। যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যে রাশিয়া থেকে পালিয়ে আসা উত্তর কোরিয়ার 6 শ্রমিকের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তির কথা তুলে ধরেছে বিবিসি। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। গেল এপ্রিলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিওটি, যেখানে দেখা যাচ্ছে রাশিয়ার একটি নির্মাণাধীন ভবনে কাজ করছেন উত্তর কোরিয়ার কিছু শ্রমিক। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর সামরিক সরঞ্জাম ও সেনা সহায়তার জন্য বারবার উত্তর কোরিয়া শরণাপন্ন হয়েছে রাশিয়া। এবার বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে আরও তথ্য, যেখানে বলা হচ্ছে পিয়ংইয়ং থেকে শ্রমিক এনে নিজেদের লোকবল ঘাটতিও মেটাচ্ছে মস্কো। ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে রুশ নাগরিকদের অনেকেই বাধ্য হয়েছেন যুদ্ধে যেতে। কেউ কেউ আবার প্রাণ নিয়ে পালিয়েছেন অন্য দেশে, আবার যুদ্ধে নিহত হয়েছেন এমন বেসামরিক নাগরিকের সংখ্যাও কম নয়। কিন্তু রণকৌশলের অংশ হিসেবে নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়টি বারবার এড়িয়েছে ক্রেমলিন, যা প্রকাশ পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে। প্রতারণার শিকার হয়ে রাশিয়া থেকে পালিয়ে আসা উত্তর কোরিয়ার 6 শ্রমিকের সঙ্গে কথা বলেছে বিবিসি। তাদের বক্তব্যে উঠে এসেছে, উন্নত জীবনের আশা দেখিয়ে রাশিয়ায় পাঠানোর পর রীতিমতো নির্যাতন করা হয়েছে তাদের। থাকতে দেয়া হয়েছে এমন আশ্রয় কেন্দ্রে যার অবস্থা শরণার্থী শিবিরের চেয়েও করুণ। 처음에는 러시아에 간다는 것, I was excited to go to Russia, to travel abroad and earn money. But once I started working, I felt like I was in a labor camp, a prison without bars. I was terrified when I woke up each morning. 우리는 인간이 아니라 동물. We were treated like animals, not humans. The other workers used to say we were just slaves for Kim Jong-un. শুধু তাই নয়, উত্তর কোরীয় শ্রমিকদের যারা দেশে ফিরতে চাচ্ছেন তাদেরকে জোর করে আটকে রাখছে মস্কো। বিশেষ করে যারা বহুতল ভবনের নির্মাণ শ্রমিক, তাদের ভোর থেকে কাজ করানো হচ্ছে গভীর রাত পর্যন্ত, এমন অভিযোগও করছেন উত্তর কোরীয় শ্রমিকরা। বিবিসির তথ্য বলছে, গেল বছর পরিচয় গোপন করে 10,000-এর বেশি শ্রমিককে মস্কো পাঠিয়েছে পিয়ংইয়ং। বিশেষ করে রুশ নির্মাণ প্রকল্প, পোশাক কারখানা ও আইটি সেক্টরে কর্মী পাঠাচ্ছে উত্তর কোরিয়া। তবে এই শ্রমিকরা কেমন আছেন, তাদের সঙ্গে কি আচরণ করা হচ্ছে, এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি দেশটি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ক্রোম ব্রাউজার কিনে নিতে গুগলকে $34 বিলিয়ন প্রস্তাব দিয়েছে এআই স্টার্টআপ প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি। ব্লুমবার্গের প্রতিবেদন উঠে এসেছে এই তথ্য। মার্কিন গণমাধ্যমটি বলছে, ক্রোম ব্রাউজার কেনার জন্য চলতি বছরের শুরুতেই $100 মিলিয়ন তহবিল সংগ্রহ করেছে পারপ্লেক্সিটি। ক্রোমের মালিকানা পেলে ব্রাউজারে কোনো গোপন পরিবর্তন করা হবে না। পাশাপাশি আগামী 2 বছরে $3 বিলিয়ন বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে স্টার্টআপ প্রতিষ্ঠানটি। গেল বছর অনলাইন সার্চের জগতে গুগলের বিরুদ্ধে অবৈধভাবে আধিপত্য ধরে রাখার প্রমাণ পায় মার্কিন বিচার বিভাগ। এরপর থেকে ক্রোম ব্রাউজার বিক্রিতে চাপ দেয়া হচ্ছে, যদিও ব্রাউজার বিক্রির পরিকল্পনার কথা এখনো জানায়নি গুগল। আসন্ন মৌসুমে অর্থ সংকটে দল গঠনে হিমশিম খাচ্ছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান সহ বেশিরভাগ ক্লাবই। এর মধ্যে লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের অবস্থা বেশ নাজুক। টাকার অভাবে গত মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার সুলেমান দিয়াবাতেকে ধরে রাখতে পারেনি ক্লাবটি। এদিকে ফিফার নিষেধাজ্ঞা কাটলেও দল গোছানো সহ নানা জটিলতায় লিগে ভালো করার আশঙ্কা ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাবের। শরীফ রোশনের প্রতিবেদন। নতুন মৌসুম, নতুন উন্মাদনা। দেশি বিদেশি ফুটবলারদের দলবদল সহ আসন্ন মৌসুমে কোন ক্লাব কত বেশি বাজেট করেছে তা নিয়ে রীতিমতো হইচই পড়ার কথা। অথচ এবার চিত্রটা একেবারেই ভিন্ন। দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান
2007 সালে পেশাদার লীগ শুরুর পর গেল আসরে প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করে ক্লাবটি। তবে সাফল্যের নায়কদের অগ্রণী সুলেমান দিয়াবাতেকে আর্থিক সংকটে ধরে রাখতে পারেনি মোহামেডান। এমনকি গেল মৌসুমের অর্থ এখনো খেলোয়াড়দের দিতে পারেনি ক্লাবটি। যেগুলো টাকা বকেয়া আছে তারা যারা ক্লাবে থাকবে, মানে গত বছর যারা খেলছিল যারা আবার এই বছর থাকবে তাদের টাকা যোগ করবে। যারা যাদেরকে ছাড়ে দিচ্ছে তারা তো টাকা তো পায়নি। যত ভালো বেশি প্লেয়ার থাকে আসলে চ্যাম্পিয়নের একটা প্রেশার থাকে। আমাদের টিমে এই বছরের যেই টিম, এই টিম নিয়ে আমরা চ্যাম্পিয়ন ফাইটের জন্য লড়বো, চেষ্টা থাকবে আমাদের চ্যাম্পিয়নশিপ ধরে রাখার। এছাড়া গেল 4 বছর ধরে ক্লাবের নির্বাচন না হওয়ায় নতুন মৌসুম শুরুর আগেই দল গোছাতে হিমশিম অবস্থা অভিভাবক শূন্য ক্লাবটির। এই জন্য অবশ্য নীতি নির্ধারকদের ওপরই দায় চাপিয়েছেন ক্লাবের সদস্য সাইদ হাসান কানুন। একটা টিম করতে হলে মিনিমাম 3-4 কোটি টাকা নিয়ে নামতে হয় টিম করার জন্য। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 30 লাখ টাকা এখনো নাই এমন অবস্থায়। ক্লাব উন্নয়নের জন্য অবশ্যই বোর্ডের একটা প্ল্যান থাকবে যে আগামী 5 বছর 7 বছর একটা টার্গেট করে একটা আগাবো আমরা ক্লাবটা এই পর্যায়ে নিব। এদিকে গেল আসরে লিগ টেবিলের 8-এ থাকা ফকিরের পুল ইয়ংম্যানস ক্লাবের অবস্থাও সঙ্গীন। 5 আগস্টের পর এখনও নিজেদের সেভাবে গুছিয়ে উঠতে পারেনি। সম্প্রতি উজবেকিস্তানের ফুটবলারের অর্থ পরিশোধ করে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিললেও অর্থ সংকটে নতুন মৌসুমের আগে কপালে চিন্তার ভাঁজ ক্লাবটির। খেলটা এই বছর খেলতে পারি, যেভাবে খেলি আমরা অন্তত দাঁড়াইতে পারলে আমরা আশাবাদী করব। আমাদের কিছু স্পন্সরের সাথে আমরা কথা বলতেছি, এখনও ঠিক হয় নাই। তারা যদি আমাদের কিছু ডোনার পাই তাহলে আমরা টিমটা ওইভাবে করতে হবে, কিন্তু আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। 14 আগস্ট শেষ হবে আসন্ন মৌসুমের দলবদল। এরপরই দেখা যাবে কৌশলী চিন্তা ভাবনায় কোন ক্লাব কত শক্তিশালী দল গঠন করতে সক্ষম হয়েছে। শরীফ রওশন, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে মনোনিবেশ করেছে অন্তর্বর্তী সরকার। মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা পেলেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। কিছু উদ্বেগ থাকলেও 5 আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, বলছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন। সভা সমাবেশ ও আইন না মানায় ঢাকার সড়কে ফিরছে না শৃঙ্খলা, বলছে পুলিশ। সরকারি উদ্যোগের অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। কন্টেইনার তেজস্ক্রিয় হলেও বেশিরভাগই উৎস দেশে ফেরাতে পারে না চট্টগ্রাম বন্দর। দ্রুত নীতিমালার তাগিদ পরমাণু বিজ্ঞানীদের। এবং ভোলাগঞ্জে পাথর লুটে জড়িতদের খুঁজে বের করতে দিয়ে প্রশাসনিক উদ্যোগ, নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি পরিবেশ কর্মীদের। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/